দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এনা ট্রান্সপোর্টের যে বাস, সেই বাস নিয়ে অর্থাৎ এনা ট্রান্সপোর্ট যে কোম্পানি, সেই কোম্পানি নিয়ে। আমরা মোটামুটি কম বেশি সবাই জানি ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার যখন পতন হয় ২০২৪ সালে, আর এনা ট্রান্সপোর্টের যিনি মালিক খন্দকার এনায়েতুল্লাহ, তিনি আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন। অর্থাৎ পরিবহন জগৎ থেকে শুরু করে তিনি রাজনৈতিকভাবে বেশ প্রভাবশালী তিনি ছিলেন। ওই সময় তিনি এটা ট্রান্সপোর্ট প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশে বেশ কয়েকটা জেলায় তিনি সার্ভিস দেন। এর মধ্যে অন্যতম ঢাকা সিলেট, ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম, কক্সবাজার, উত্তরবঙ্গের কুড়িগ্রাম, রংপুরেও তিনি সার্ভিস দিয়েছেন। এছাড়া খুলনা এবং বরিশালেও এনা ট্রান্সপোর্টের বাস চলাচল করেছে। তো ৫ আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন এনা ট্রান্সপোর্ট একটা বড় শঙ্কায় পড়ে। অর্থাৎ তার ব্যবসা পরিচালনা নিয়ে সবচেয়ে বড় একটা শঙ্কার মধ্যে পড়ে যে আদৌ এনা ট্রান্সপোর্ট টিকবে কিনা। কারণ যেসব কোম্পানি, বিশেষ করে পরিবহনের যেসব কোম্পানি যারা ছিলেন, কমার্শিয়াল ভেহিকলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস উরেনিয়া লঞ্চ করল উরেনিয়া 1000HM এপিআই CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরও অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। এই লঞ্চিং অফারে প্রতি দুটি 11 লিটারের উরেনিয়া 1000HM এপিআই CH4 SJ অথবা 16 ও 18 লিটারের পেল কিনলেই পাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিভ টি শার্ট একদম ফ্রি। এছাড়া উরেনিয়া 3000 এর নতুন 16 লিটারের পেলের সাথেও থাকবে এই অফার, যাকে বলে একেবারে হালকা শীতের উষ্ণ অফার। বিস্তারিত জানতে ভিজিট করুন পেট্রোনাস বাংলাদেশের ফেসবুক পেজে। মালিকরা বা এর সাথে যারা সংযুক্ত, তারা দাবি করতে থাকেন যে এনা ট্রান্সপোর্টের কারণে অনেক কোম্পানি ব্যবসা করতে পারেনি বা এনা ট্রান্সপোর্ট তাদেরকে ব্যবসা করতে দেয়নি। প্রথম যে ধাক্কাটা আসে না ট্রান্সপোর্টের উপর, সেটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ রুট বন্ধ হয়ে যাওয়া। সেখানে ইউনাইটেড নামে একটা কোম্পানি আসে, যারা বর্তমানে যে কোম্পানি এখনো পর্যন্ত চলছে ওই পথে ঢাকা ময়মনসিংহ রুটে। এনা ট্রান্সপোর্ট ঢাকা ময়মনসিংহ রুটে যে সার্ভিসটা দিত ইউনাইটেড আসার পর, অর্থাৎ এনা বন্ধ হওয়ার পর, কিন্তু প্রথম ওই অঞ্চলের মানুষ বুঝতে পারে আসলে এনা তাদের কতটা ভালো সার্ভিস দিত। এখনো পর্যন্ত 1 বছরের উপরে সময় হয়ে গেছে ময়মনসিংহের যে কাউন্টার, সেটা এনা হারিয়েছে, তাদের কর্তৃত্ব হারিয়েছে। সেখান থেকে মহাখালী টার্মিনালের অবস্থা খুব একটা ভালো না। তাদের একাধিক গাড়ি তারা বিক্রি করে ফেলেছে, প্রায় শখানেকের মতো গাড়ি তারা বিক্রি করেছে। আর এরপর সিলেট রুটে তাদের গাড়িগুলোর উপর হামলা হতে থাকে, বিভিন্ন রাতের বেলা ঢিল ছুটতে থাকে, ড্রাইভার আহত হন, যাত্রী যারা ছিলেন তারাও আহত হন। একটা পর্যায়ে না যাত্রী সংকটেও পড়ে। মানে এরকম একের পর এক যখন হামলা হচ্ছিল, তখন আসলে কোনো যাত্রী চাইছিলেন না যে তারা তাদের যে নিরাপত্তা ঝুঁকি সব কিছু নিয়ে তারা এই বাসে চলাচল করবে। আসলে আমি নিজে হলো, আমি নিজেও চিন্তা করতাম যে এরকম ঝুঁকি নিয়ে আসলে বাসে চলাচল করা সম্ভব কিনা। তারপরে আবার এনা ট্রান্সপোর্টের তাদের যে মূলত তাদের যে সুনাম, যাত্রী সেবা, সেই বিষয়টি কিন্তু তারা বহাল রাখে, সেটা ধরে রাখে। যার কারণে যাত্রী সংকটে কিছুটা পড়লেও পরবর্তীতে আবার তারা সেটা পুষিয়ে নেয়। অর্থাৎ যাত্রীরা আবার এনার উপর এনাদের যাতায়াত শুরু করে। কারণ ঢাকা সিলেটে যদি এখনো পর্যন্ত বলে যেসব কোম্পানি নন এসিতে ব্যবসা করে, এনা কিন্তু টপ 3-র মধ্যে আছে, এটা বলতেই হবে। আর এসির মধ্যে যদি চিন্তা করি, এনা টপ, একদম টপ। ওই পথে তার স্কানিয়া এবং হুন্দাইয়ের মতো বাস দিয়ে তারা সার্ভিস দিচ্ছে। এখনও পর্যন্ত বাংলাদেশে যে বাসগুলো আছে, হুন্দাইয়ের কথা যদি আমি বলি, যে টপ হুন্ডা এখনো পর্যন্ত এনার কাছে আছে। তাদের সার্ভিসিং থেকে শুরু করে মেনটেনেন্স, গাড়িগুলো খুবই ফ্রেশ এখনো পর্যন্ত। আপনি যদি এই বাসে ভ্রমণ করেন এনা হুন্দাইগুলোতে, এটা শুধু আমার একার কথা না, অনেকেই এনার সম্পর্কে রিভিউ দেন, বিভিন্ন গ্রুপগুলোতে তারা রিভিউ দেন যে এনার এনার বাসের যে সার্ভিস বা এনার বাসের যে কন্ডিশন এখনো পর্যন্ত যথেষ্ট ভালো। এনার পরে যারা গাড়ি কিনেছে, হুন্দাই বাস বলি, যারা কিনেছে, তাদের সার্ভিস বা তাদের বাসের যে কন্ডিশন, সেটা এখনো পর্যন্ত তার থেকেও এই বাসেরগুলোর কন্ডিশন ভালো। এবং আমরা অনেক আগে থেকে জানি যে এনা ট্রান্সপোর্ট তাদের এই বাসগুলো খুব যত্ন নেয় এবং প্রতিনিয়ত তারা এই বাসগুলোর বলা যায় যে বাসের যত্ন নেয় এবং বাসের যে কাজ, টুকটাক কাজ সবই তারা করায়। ফলে গাড়িগুলো ফ্রেশ থাকে এবং ভ্রমণও খুব একটা খারাপ হয় না। যাত্রীরা যারা ভ্রমণ করেন তারা আবার এনাতে ভ্রমণ করার মতো এরকম অনেক রেকর্ড আছে, যে তাদের বাসের কন্ডিশনের জন্য, পাশাপাশি সার্ভিসের জন্য। এনা যখন একদম শুরুতে আসে, তখন তাদের সার্ভিস দিয়েই মূলত তারা এই যাত্রী সেবাটা নেয়। তো
যে বিষয়টা আসলে এখন যেটা সামনে আসছে, মাঝখানে কিছুদিন যখন এনার হামলা বা কাউন্টার দখল বন্ধ ছিল, সাম্প্রতিক সময়ে এটা আবার শুরু হয়েছে। এনা ট্রান্সপোর্ট কিছুদিন আগে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে একটা বিজ্ঞপ্তি দিয়েছে তাদের উপর যে হামলা হতো, তাদের এই যে গাড়িগুলো জব্দ করা বা গাড়ি কাউন্টার দখল করা, এটা তারা সরকারের কাছে একটি আবেদন জানিয়েছে যাতে এই কোম্পানিটা টিকে থাকে এবং তারা যাতে যাত্রী সেবা দিতে পারে। এর মাঝখানে জাগো নিউজে একটি প্রতিবেদন আমার চোখে পড়েছে। জাগো নিউজ থেকে একটা প্রতিবেদন পড়লাম যে এই যে হামলা বা কাউন্টার দখল করা বা এনার বাস যাতে চলতে না পারে, এই বিষয়টা আসলে একটা গোষ্ঠী বা একটা গ্রুপ আসলে এই বিষয়টা চাচ্ছে যে এটা যাতে বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে হয়তো তারা যে তাদের যে ব্যবসা সেটি তারা করতে পারবে এবং এনার যে বাসগুলো আছে, বিশেষ করে লাক্সারি সেগমেন্টের বাস, স্ক্যানিয়া বা হুন্দাইয়ের মতো যে বাস, এই বাসগুলো আসলে তারা তখন যখন এই এনার ট্রান্সপোর্টের বাসগুলো জব্দ করবে সরকার, দুদকে একটা অভিযোগ আছে বা দুদকে একটা মামলা চলতেছে। তো এটার প্রেক্ষিতে যখন এই বাসগুলো সরকার জব্দ করবে দুর্নীতির দায়ে, দুর্নীতির অভিযোগে, তখন এই বাসগুলোকে যারা এখন চাচ্ছে যে এনার ট্রান্সপোর্ট দখল করবে, তারা এই বাসগুলোকে লিজে নিয়ে তারা ব্যবসা করবে। এটা ভালো কথা, লিজে নিয়ে ব্যবসা করা ভালো কথা, কিন্তু এনার ট্রান্সপোর্ট যে পরিমাণ মেনটেন্যান্স এই বাসগুলোর পেছনে করছে, যে পরিমাণ সময় বা যে সার্ভিস তারা দিচ্ছে, যারা লিজে নিয়ে ব্যবসা করবে তারা কি সেটা করতে পারবে? আমার মনে হয় তারা আদৌ করতে পারবে না। কারণ অনেকে হয়তো আমরা ধরেই নিচ্ছি বা আমরা বুঝতেই পারছি যে এই বিষয়টি আসলে কারা করছে। তারা পরিবহন ব্যবসার সাথে জড়িত বা পরিবহন ব্যবসাও তারা করছে। তো তাদের যে পরিবহনগুলো আছে সে পরিবহন দিয়ে কিন্তু তারা যাত্রী সেবা দিচ্ছে এবং যাত্রী সেবা দেওয়ার তারা চেষ্টাও করছে। এখনো পর্যন্ত ধরেন যে এনার অনুপস্থিত, এনা প্রায় 100 গাড়ি বিক্রি করে ফেলেছে, ফলে তাদের গাড়ির কমে গেছে। এরপরেও এই কোম্পানিগুলো কিন্তু দাঁড়াতে পারছে না, তারা যাত্রী আসলে তাদের কাছে যাচ্ছে না। এর সবচেয়ে অন্যতম বড় কারণ হচ্ছে তাদের সেবার ঘাটতি, এটা বলতেই হবে। না হলে ফাঁকা মাঠে কেন তারা গোল দিতে পারছে না? ময়মনসিংহের কথাই বলি, ময়মনসিংহবাসী এখনো পর্যন্ত এনাকে চাচ্ছে বা এনার অভাব তারা ফিল করতেছে যে এটা আসলে ভালো একটা কোম্পানি ছিল। যদিও একটা সময় যখন শৌখিন ওই পথে চলাচল করেছে, নিরাপদ বা রফরফের মতো গাড়ি একদম ভালো, খুবই ভালো সার্ভিস দিয়েছে। 2004, 5, 6 সালের কথা আমার নিজের চোখে দেখা, ওই সময়গুলো শৌখিন চলেছে, নিরাপদ চলেছে, তারা বেশ ভালো সার্ভিস দিত। এখন শৌখিনের অবস্থা খুব একটা ভালো না, শোনা যায় যে এখানে এনার একটা হাত আছে। কিন্তু তাহলে এখনও তো, তাহলে যেহেতু এনার ট্রান্সপোর্ট অর্থাৎ এনায়েতুল্লাহ নেই, সেক্ষেত্রে এখন তারা ব্যবসা ভালো করতে পারে, কিন্তু এখন তারা কেন করছে না? তাদের সেই আগের সার্ভিসে কেন তারা ফিরে যাচ্ছে না? এখন তারা ভারতীয় বাসগুলো দিয়ে সার্ভিস দিচ্ছে, যার কন্ডিশন খুব একটা ভালো না, যা মানুষ উঠতেও চায় না, অর্থাৎ ফাঁকা মাঠ, তারপরেও তারা এখন ব্যবসা করতে চাচ্ছে না, যাত্রীরা তাদের উপর আস্থা পাচ্ছে না। এটা হওয়ার কারণটা কি? যদি কেউ ব্যবসা করতে চায় এবং তার ব্যবসা যদি ভালো হয়, আমার তো ধারণা যে সার্ভিস দিয়ে খুব ইজিলি যাত্রী টানা যায়। এবং এটা যে কোনো এটা অনেক কোম্পানি দেখিয়েছে, যেমন ইউনিকের কথাই বলি। ইউনিক পুরোটাই তো তাদের সার্ভিস দিয়ে, এই যাত্রী সেবা বা তাদের যে সুনাম, পুরোটা তাদের সার্ভিসের উপর, তাদের নিয়মিত সব কিছুই তারা নিয়মিত মেনটেনেন্স করতেছে। স্লিপারের ক্ষেত্রে, স্লিপার বাসের ক্ষেত্রে ইম্পেরিয়ালের কথা বলি, তাদের তুলনামূলক তাদের গাড়ি বা সার্ভিস স্লিপারের ক্ষেত্রে ভালো, খারাপ না। তো এভাবে এনার ট্রান্সপোর্টও কিন্তু এসেছিল এবং এনার ট্রান্সপোর্ট যতদিন ছিল এখনও পর্যন্ত আছে, তাদের সার্ভিস নিয়ে প্রশ্ন খুব কমই উঠেছে বা তাদের বাসের মেনটেনেন্স নিয়ে প্রশ্ন খুব কম উঠেছে, বা অন্যান্য বিষয়গুলো যদি বলি সব কিছুই। এখন এনার ট্রান্সপোর্টের মালিক যিনি আছেন, তিনি যে অপরাধগুলো করেছেন বা তার যে দুর্নীতিগুলো আছে, এই দুর্নীতি যদি ধরা হয় সেক্ষেত্রে একটা বিষয়। আর তার যে বাস আছে, বাসগুলো যদি সরকার চায় যে জব্দ করবে, জব্দ করলে এগুলো জব্দ করে আসলে যারা নিবে বা যারা নিতে চাচ্ছে, পত্রিকার খবর অনুযায়ী, তারা আসলে আমার মনে হয় এই বাসগুলো তারা চালাতে পারবে না। একটা সময় এই বাসগুলো, এই ভালো মানের যে বাসগুলো আছে, বাসগুলো ধ্বংসস্তূপে পরিণত তারা করে ছাড়বে বা ধ্বংসস্তূপে পরিণত হবে এই বাসগুলো। কারণ এই বাসগুলো এখন যে অবস্থায় আছে, এগুলোর পেছনে প্রচুর ব্যয় করতে হয়, তারা সেগুলো ব্যয় করবে না। কারণ তারা অশোক লিল্যান্ড দিয়ে ব্যবসা করে, অশোক লিল্যান্ড দিয়ে ব্যবসা করা একটা মানুষ যারা আছে, তারা কিভাবে এই বাসগুলো মেনটেনেন্স করবে, কিভাবে এই বাসগুলো তারা পালবে, এটা সবচেয়ে বড় প্রশ্ন। ফলে যারা এইরকম চক্রান্ত করছে, আমার ধারণা যে আপনারা যাত্রী সেবা দেন, আপনাদের যে বাসগুলো আছে সেই বাসগুলো দিয়ে আপনারা যাত্রী সেবা দেন, অবশ্যই যাত্রী সেখানে যাবে। যারা আছেন, যারা চলাফেরা করেন বিভিন্ন রুটে, তারা যে বাস কোম্পানি ভালো সেবা দেয় তারা কিন্তু সেখানেই যায়, সেখানেই তারা আস্থা পায়। এনার শুধুমাত্র যাত্রী সেবা না, আমি যদি বলি এনার যারা চালক স্টাফ থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, তারা যে পরিমাণ ফ্যাসিলিটি পায়, এটাও বাংলাদেশের কোনো কোম্পানি আমার মনে হয় না, খুব কম কোম্পানি এই সুবিধাগুলো অন্যান্যদের দিয়ে থাকে। তো সব মিলে আমি বলবো যে এনার ট্রান্সপোর্ট টিকে থাকুক। আমি চাইবো এনার ট্রান্সপোর্ট টিকে থাকুক,
বাংলাদেশের পরিবহন সেক্টর একটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত যে ঈদের সময়ও তারা ভাড়া বাড়ায় না, অথচ বিশেষ করে উত্তরবঙ্গের পথে বলি বা দক্ষিণাঞ্চলে ভাড়া বাড়ায় না, এরকম রেকর্ড আসলে বাংলাদেশের কোনো কোম্পানি এর আগে দেখিয়েছে কিনা আমার জানা নেই। একমাত্র এনার ট্রান্সপোর্ট, অর্থাৎ নন এসির ক্ষেত্রে যদি বলি, তারা এবং এসির ক্ষেত্রে একটা পয়সা ভাড়াও তারা বাড়ায় না। তারা এখন যে ভাড়া ধরেন ঢাকা থেকে চট্টগ্রামের ভাড়া যদি আমি বলি 650 বা 680, ঈদের সময় ঠিক এই রেট যেটা আছে এটাই তারা নিয়ে থাকে, তারা কোনো প্রকার ভাড়া বাড়ে না। অথচ অন্যান্য কোম্পানির দিকে দেখি যে ধরেন ঢাকা রংপুরে ভাড়া যেটা আছে এখন 1400 বা 1500 টাকা, সেটা ঈদের সময় হয়ে যায় 2500 টাকা 2400 টাকা। কিন্তু এনার ক্ষেত্রে এরকম রেকর্ড এর আগে এরকম রেকর্ড নেই। ফলে এই যে যাত্রীদের পকেট কাটা বা যাত্রীদের হেনস্থা করা, যাত্রীদের সাথে প্রতারণা করা, এটা কিন্তু এই কোম্পানি করছে না। তো সে যে দুর্নীতিগুলো করছে সেই দুর্নীতির বিচার যদি গভর্নমেন্ট করতে চায়, সরকার করতে চায়, সেটা করতে পারে। কিন্তু আমি চাইবো যে কোম্পানিটা আছে এনার ট্রান্সপোর্ট, তাদের যে ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টটা টিকে থাকুক এবং এই কোম্পানিটা টিকে থাকুক। সেক্ষেত্রে যাত্রীরা ভালো সেবা পাবে এবং কেউ যদি এটাকে নিয়ে নিতে চায়, দখল করতে চায়, রাজনৈতিকভাবে সেটাকে কবজা করতে চায়, তাহলে তারা যাতে এই যে বিষয়গুলো আছে এগুলো প্রপার এটাকে যাতে তারা মেনটেন করে। কিন্তু আমার যতটুকু ধারণা তারা সেটা করতে পারবে না, কারণ তাদের যে তারাও তো ব্যবসার সাথে জড়িত, পরিবহন ব্যবসার সাথে। তারাও কিন্তু এটা তাদের যে ব্যবসাগুলো আছে সেখানে তারা দেখাতে পারছে না, তারা সেখানে ব্যর্থ। ফলে তারা চাইছে যে এই কোম্পানিটাকে বন্ধ করে দিয়ে তারপর হচ্ছে তাদের ব্যবসার প্রসার করা বা এই বাসগুলোকে নিয়ে তাদের কোম্পানিতে নিয়ে চালানো। আমার মনে হয় যে তখন অর্থাৎ ভোগান্তি আলটিমেটলি যাত্রীরা আলটিমেটলি প্রতারিত হবে। তারা তখন আর ভালো কোনো বাস পাবে না। ঢাকা সিলেটের কথাই যদি বলি, এই এনার লাক্সারি সেগমেন্টের যে বাসগুলো আছে এই বাসগুলো যখন সরে যাবে এখান থেকে, এনার বহর থেকে, তখন ঢাকা সিলেটে বর্তমান সময়ে লাক্সারি আর কোনো বাস নেই, কোনো কোম্পানি নেই। লন্ডন এক্সপ্রেস ছিল, লন্ডন এক্সপ্রেস শেষ হয়ে গেছে। গ্রিন লাইনের যে বাসগুলো আছে ওই বাসগুলোর অবস্থা খুব একটা যে ভালো বিষয়টা তা না। এর বাইরে ওই রকম এসি সেগমেন্টের কারো ভালো কোনো বাসই আর নেই। ফলে ঢাকা সিলেটে যাত্রী যারা চলাচল করেন এসি বাসগুলোতে যারা যেতে চান, তারা হচ্ছে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়বেন। তখন এরকম ভাঙাচোরা লক্কর ছক্কর মার্কা লোকাল বাসে তখন তাদের ভ্রমণ করতে হবে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমি বলছি, এরকম যদি হয় সেক্ষেত্রে এখানে যারাই আসুক, যারাই ব্যবসা করুক, যাত্রীদের দিকটা আমি বলবো যে সবার আগে দেখতে হবে যাত্রীদের যে সুযোগ সুবিধাগুলো আছে, সরকারকেও সেটা দেখতে হবে যে কারা আসলে ভালো যাত্রী সেবা দিচ্ছে, কারা যাত্রীদের সাথে প্রতারণা করছে না, কারা যাত্রীদের বিষয়গুলোকে বুঝছে। এই সব কিছু মিলে আসলে সরকারকেও সিদ্ধান্ত নিতে হবে। সরকার কারো চাপে পড়ে কারোর সাথে না করে, অর্থাৎ কারো কাছে নথি স্বীকার না করে সরকারকেও একটা সুন্দর সিদ্ধান্ত নিতে হবে। দুর্নীতির বিচার হলে যে ব্যক্তি দুর্নীতি করেছে তার দুর্নীতি বিচার হোক। বাসগুলো যদি দুর্নীতি করে কোনো বাস কিনে থাকে, সেই বাসগুলো জব্দ যদি সরকারের নিয়ম অনুযায়ী থাকে সেটা অবশ্যই সরকার করবে। কিন্তু সেটা এমনভাবে করতে হবে বা এমন একটা মানুষজনের কাছে, এমন একটা কোম্পানির কাছে যেতে হবে যাতে যাত্রী সেবার যে বিষয়গুলো আছে, এখানে অন্য কোন কোম্পানি যদি আসে না বন্ধ হয়ে, তারাও যাতে সেবার দিক থেকে বঞ্চিত না হয়, এই বিষয়টি মাথায় রাখতে হবে। ময়মনসিংহবাসীতে এখন আর কোনো ভালো সার্ভিস পাচ্ছে না। ইউনাইটেড যেটা চলছে এটা অনেকটাই লোকাল, প্রচুর অভিযোগ প্রতিনিয়ত আসার পর থেকে আমরা বিভিন্ন গ্রুপগুলোতে দেখতে পাচ্ছি। আমি নিজে ভ্রমণ করেছি ইউনাইটেডে, ময়মনসিংহ থেকে ঢাকায়, আমি কিন্তু এরকম কোনো সার্ভিস পাইনি। তারা লোকাল যাত্রীও তুলে। তো এইরকম রেকর্ড আসলে প্রতিনিয়তই আছে। আর এখনো পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজের ঢাকা ময়মনসিংহ রুটে যাওয়ার কথা, এখনো পর্যন্ত তারা ওই পথে বাস চালু করেন। যদি সেটা চালু করে সেক্ষেত্রে হয়তো যাত্রীরা একটা ভালো সার্ভিস ওই পথে পাবে। কিন্তু যতদিন না পর্যন্ত হানিফ এন্টারপ্রাইজ একটা বাংলাদেশের বড় একটা পরিবহন কোম্পানি, তারা যে পর্যন্ত ওইদিকে না যাচ্ছে সে পর্যন্ত আসলে ভালো যাত্রী সেবা এখনো পর্যন্ত যাত্রীরা পাচ্ছে না। তারা প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে, তাদের লোকাল বাসে যেতে হচ্ছে। শৌখিন এখন ভালো করতে পারে, সেই সুযোগ তাদের আছে। যদি আমি বলি আগের কথা যে অনেকে বলে থাকেন যে এনার কারণে শৌখিন ওই সময় তাদের ব্যবসা নষ্ট হয়ে গেছে, তো এখন তো সুযোগ এসেছে তাদের সেই ব্যবসা আবার আগের মতো ফিরিয়ে আনা, যেখানে এখন এনা নেই, এনা ট্রান্সপোর্ট নেই বা এনার মালিক নেই, অর্থাৎ আওয়ামী লীগের যে আধিপত্য অর্থাৎ এই এনায়েতুল্লাহর মাধ্যমে, সেটা কিন্তু এখন নেই। তাহলে এখন কেন তারা ভালো ব্যবসা ওই পথে দিচ্ছে না, ওই পথে ভালো সার্ভিস কেন তারা যাত্রীদের দিতে পারছে না আগের মতো? এটাও একটা বড় প্রশ্ন। অর্থাৎ এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে সদিচ্ছার অভাব। মূল যে বিষয় সেটা সদিচ্ছার অভাব। যাত্রীদের কথা আসলে কেউ চিন্তা করছে না, যাত্রীদের কথা চিন্তা না করে মূলত এই বিষয়গুলো করছে। সাম্প্রতিক সময় এনার উপর আবার হামলা শুরু হয়েছে। কিছুদিন আগে একটা বাস দেখলাম যে বাসে ঢিল ছোড়া হয়েছে, ঢাকা সিলেট রুটে চলাচলকারী একটা বাস।
তো এরকম হামলা করে আসলে আলটিমেটলি যাত্রীরা আহত হচ্ছেন, গাড়িগুলোর ক্ষতি হচ্ছে। এখানে সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে, ভালোভাবে যাতে এই যে কোম্পানি হোক তারা যাতে যাত্রীদের দিকটা আসলে সবারই চিন্তা করা দরকার, যে যারা এখানে আসবেন, যারাই ব্যবসা করবেন, তারা যাতে একটা ভালো যাত্রী সেবা দেন, যাত্রীরা যাতে ওই কোম্পানির প্রতি আস্থা পায়, তবেই কিন্তু আপনার ব্যবসা দাঁড়াবে। নতুন কোম্পানি যেমন ঢাকা সিলেটে 5 আগস্টের পর নতুন কোম্পানি এসেছে বিলাসের অবস্থা আমি খুব একটা খারাপ বলবো না, বাট খুব ভালো তাও না। বিলাসের আমি ভ্রমণ করেছি সিলেট থেকে হুমায়ুন চত্বরের মতো একটা জায়গা, যেখানে আসলে ভালো কোনো কাউন্টার বিলাসের তখন পর্যন্ত ছিল না। এখন নতুন করে হয়েছে কিনা আমি জানি না, আমি প্রায় 4-5 মাস আগে ভ্রমণ করেছি, তখন কিন্তু ছিল না। ফলে কাউন্টার একটা বড় বিষয়। তো এত বড় একটা কোম্পানি, বিলাসের মতো একটা কোম্পানি, তারা যদি একটা ভালো কাউন্টার না নেয়, সেক্ষেত্রে ভালো যাত্রী তো তারা পাবে না, ভালো যাত্রী তারা আশাও করতে পারে না। তো এই বিষয়গুলো যেসব কোম্পানি নতুনভাবে আসছে, তাদের এই বিষয়গুলোকে চিন্তা করা দরকার। তারা যখন পুরোপুরিভাবে যাত্রীদের সেবা দিতে পারবে, যাত্রীরা কিন্তু অবশ্যই অবশ্যই সেখানে আস্থা পাবে, এবং অবশ্যই আমার ধারণা যাত্রীরা সেখানে যাবে। কিন্তু শুরুতে আসলে সেই আস্থাটা তৈরি করতে হবে। এবং এখানে আসলে আমি চাইবো না যে কোনো কোম্পানি বন্ধ করে, কোনো কোম্পানির ক্ষতি করে আরেকটা কোম্পানি উঠে যাক বা করুক। এটা আমি কখনোই চাইবো না। প্রতিযোগিতার বাজারে সবাই প্রতিযোগিতা করবে, সবার প্রতিযোগিতা করেই টিকে থাকতে হচ্ছে সবাইকে। তো এই প্রতিযোগিতার মাধ্যমে যারা ভালো করবে, তারাই যাত্রীরা কিন্তু সেখানে যাবে, এবং তারাই দিন শেষে তারাই ভালো করবে। যেমন ঢাকা চট্টগ্রামে ইউনিক নন এসির ক্ষেত্রে যদি আপনি বলেন, চোখ বন্ধ করে যে কেউ ইউনিকের কথা বলবে। কেন বলবে ইউনিকের? কারণ তারা যে সার্ভিসটা দিচ্ছে ঢাকা চট্টগ্রাম পথে, এটা কিন্তু অন্য কেউ এখনো পর্যন্ত দিতে পারছে না, বা বর্তমান সময় তার দিতে পারার, আর যদি পারতো সেক্ষেত্রে কিন্তু ইউনিকের কথা কেউ বলতো না। তো এরকম প্রত্যেকটা রুটে কিন্তু এরকম বিষয় আছে। যেমন ঢাকা সিলেটে চোখ বন্ধ করে নন এসি বলি, বা বিশেষ করে এসি চোখ বন্ধ করে এনার কথা চলে আসবে, কারণ তাদের সার্ভিসটা ভালো, তাদের গাড়িগুলো ভালো। এখন যারা এই গাড়িগুলোকে নেওয়ার চিন্তা করছেন, এই গাড়িগুলোকে যারা নিজেদের সরকারের মাধ্যমে যারা এটাকে নিয়ে নিতে চাচ্ছেন, তারা আসলে এই গাড়িগুলোকে মেনটেন করতে পারবেন কিনা, এটা সবচেয়ে বড় বিষয়। এই বাসগুলো বাংলাদেশে এখন আর ভবিষ্যতে কোনো দিন আসবে বলে আমার মনে হয় না, বাংলাদেশের বর্তমান বাস সেক্টরের যে অবস্থা। ফলে এই গাড়িগুলোকে নিজ হাতে আপনারা ধ্বংস করবেন না, এতটুকুই আপনাদের কাছে অনুরোধ। এবং আমরা সব বরাবরের মতো চাইব যাত্রী যে সেবা, সেটা যাত্রীরা পাবে, এবং আপনারা যারা এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে যাত্রী সেবাটা পুরোপুরিভাবে দেওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।